স্পেন ভার্সেস পর্তুগাল ওয়ার্ল্ড কাপ রাউন্ড 16, লামিন ইয়ামাল ভার্সেস ক্রিস্টিয়ানো রোনালদো। এই বিশ্বকাপের শুরুতে স্পেন এবং পর্তুগাল দুইটা টিমকে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপের অন্যতম ফেভারিট হিসেবে ধরছিলাম। বাট আনফর্চুনেটলি এই রাউন্ড 16 শেষে স্পেন পর্তুগালের যে কোনো একটা টিমকে বিদায় নিতে হবে এবং একই সাথে এই সময়ের অন্যতম বড় তারকা বার্সেলোনার আইকন প্লেয়ার লামিন ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদ লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর যে কোনো একজনকে এই ম্যাচ শেষে অবশ্যই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। এই দুই দলের এই আর্লি স্টেজে দেখা হওয়া এবং যে কোনো এক দলের তাড়াতাড়ি বিদায় নেওয়ার যে ব্যাপারটা, এটা পুরোপুরি দায়টা কিন্তু যাবে পর্তুগালের দিকে। কারণ এই দুই দলের কিন্তু ফাইনালের আগে দেখা হওয়ার কোনো কথা ছিল না ফিক্সচার অনুযায়ী, বাট দেখা হইতেছে কারণ হচ্ছে পর্তুগাল গ্রুপ রাউন্ডে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারে নাই, যেই কারণে তারা নকআউট স্টেজে এই সাইড স্পেনের সাইডে পড়ে গেছে এবং স্পেনের সাথে রাউন্ড 16 তাদের দেখা হয়ে গেছে। পর্তুগাল কেন আসলে তাদের এক্সপেক্টেড লেভেল অনুযায়ী পারফর্ম করতে পারে নাই, তার আগে একটু দেখা উচিত যে পর্তুগালকে আমরা এইবার কেন হাইপ দিতেছিলাম যে তারা বিশ্বকাপের অন্যতম ফেভারিট। বিশ্বকাপ এই লাস্ট কয়েক বছরে যারা জিতছে তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর ছিল, তাদের মিডফিল্ড ইউনিটটা অনেক সলিড এবং ব্যালেন্স ছিল। অনেক বছর পর পর্তুগালের এইবার যে মিডফিল্ড ইউনিটটা নিয়ে যাচ্ছে তারাও কিন্তু অনেক সলিড, ব্যালেন্সড এবং ক্রিয়েটিভ ছিল। ইউসিএল জয়ী পিএসজির ভিতিনহা, জও নেভেস, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই প্রিমিয়ার লিগে হাইয়েস্ট অ্যাসিস্ট করা ব্রুনো ফার্নান্দেজ এবং ম্যান সিটির বার্নার্ডো সিলভা, এরকম ক্রিয়েটিভ ভার্সেটাইল মিডফিল্ডার যাদের আছে তাদেরকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট বলতে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না। বাট কথা হচ্ছে এই মিডফিল্ডে ভালো একটা কোয়ালিটিফুল মিডফিল্ড ইউনিট নেওয়া যায় পর্তুগাল, কিন্তু এই মিডফিল্ড ইউনিটটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে নাই। কেন কাজে লাগাইতে পারে নাই এটা একটু ব্যাখ্যা করা দরকার আছে। কারণ হচ্ছে যে এই যাদের নাম নিলাম, সেই ভিতিনহা, জোয়াও নেভেস, বার্নার্ডো সিলভা কিন্তু ব্রুনো ফার্নান্দেজ সবাই কিন্তু ভালো বল প্লেয়ার, প্লেমেকার। এরকম ভালো বল প্লেইং মিডফিল্ডার যে টিমে থাকে, এই প্লেমেকারদের একটা নেচার হচ্ছে তারা কিন্তু তাদের পায়ে বেশি বেশি বল ডিমান্ড করে এবং তাদের পায়ে বেশি বেশি বল আসলে তারা কিন্তু তাদের স্কিল কিংবা প্লে মেকিং এবিলিটিটা শো করতে পারে। এখন এই মিডফিল্ডারদের পায়ে বেশি বেশি বল যদি দিতে হইতো তাহলে কিন্তু প্লেইং স্টাইলে একটা চেঞ্জ আনতে হতো। সেই চেঞ্জটা হয়তো তাদেরকে পিচের সেন্টারে অ্যাকোমোডেট করে তাদের মধ্যে বেশি বেশি পাস খেলা ব্যবস্থা করে এবং সেটা হয়তো শর্ট পাসিং ফুটবল এবং পজিশন বেসড ফুটবল। যেই শর্ট পাসিং এবং পজিশন বেসড ফুটবলটা স্পেন লাস্ট 15-20 বছর ধরে খেলছে এবং রিসেন্ট টাইমে স্কালোনির আন্ডারে আর্জেন্টিনাকে খেলতে দেখা গেছে। বাট এই স্কালোনির আর্জেন্টিনা বলি কিংবা স্পেনের কথা বলি, তাদের জন্য কিন্তু এই শর্ট পাসিং কিংবা পজিশন বেসড ফুটবলটা তাদের একটা আইডেন্টিটি হয়ে গেছিল। কিন্তু পর্তুগালের জন্য কিন্তু শর্ট পাসিং ফুটবল কিংবা পজিশন বেসড ফুটবলটা তাদের আইডেন্টিটি না, তাদের ফুটবল কালচারের মধ্যে পড়ে না। পর্তুগালের স্টাইল হচ্ছে তারা আগে থেকে কিন্তু উইং বেসড ফুটবল খেললে অভ্যস্ত এবং এই বিশ্বকাপে আমরা যদি দেখি পর্তুগাল যে ম্যাক্সিমাম চান্স ক্রিয়েট করছে, সেই ম্যাক্সিমাম চান্স ক্রিয়েটররা কিন্তু উইংয়ে খেলে এবং উইং থেকেই পর্তুগালের বক্সে বেশি বল ফেলা হয়েছে, গোলের চান্স ক্রিয়েট করা হয়েছে। তার মানে এই যে মিডফিল্ডারদের শেয়ারটা আনতে হলে যে সিস্টেমটা অ্যাপ্লাই করতে হইতো রবার্টো মার্টিনেজকে, সেই সিস্টেমটার সাথে কিন্তু পর্তুগাল ইউজ টু না, যেই কারণে এই মিডফিল্ডারদের ফুল পটেনশিয়ালটা আনা সম্ভব হয় না। অতএব পর্তুগাল কে ভালো খেলতে হলে তাদেরকে অ্যাকচুয়ালি সেই উইং বেস টিম হিসেবে খেলতে হচ্ছে এবং তারা উইং বেস টিম হিসেবে খেলে কিন্তু তারা মোটামুটি ভালো খেলতেছে। পর্তুগাল যেমনটা ভালোভাবে শুরু করে নাই, স্পেনও কিন্তু সেভাবে ভালোভাবে শুরু করে নাই। তারাও কিন্তু কেপ ভার্দের সাথে ড্র করে হতাশাজনক একটা শুরু করছিল। এখানে স্পেনের স্টাইলটাও কি সেটাও একটু আলোচনার দাবি রাখে। স্পেনের আমরা বলছি যে লাস্ট 15 বছর ধরে তাদের আইডেন্টিটি হয়ে গেছে শর্ট পাসিং পজিশন বেসড ফুটবল। বাট ডেলা ফুয়েন্টের স্পেন কিন্তু একটা ডিফারেন্ট ব্র্যান্ডের ফুটবল খেলতেছে। ডেলা ফুয়েন্টের স্পেন হয়তো বা আগেকার স্পেনের মতো শর্ট পাসিং বিল্ড আপে শুরু করে, বাট হাফ লাইনের উপরে গিয়ে তারা কিন্তু ফাস্ট এবং উইং বেসড হয়ে যায়। এর কারণ হচ্ছে তাদের টিমে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের মধ্যে দুজন ট্যালেন্টেড, ফাস্ট, স্কিলফুল উইঙ্গারের প্রেজেন্স থাকে। সেখানে নিকো উইলিয়ামস কিন্তু এবার ফর্ম এবং ফিটনেস তার আগের মতো নয় এবং সে কিন্তু সেভাবে গেম টাইমে পাচ্ছে না।
লামিন ইয়ামাল প্রথম ম্যাচে সে ফিটনেসের জন্য ফাইট করতেছিল এবং ফুল ফিট ছিল না, যে কারণে কেপ ভার্দে ম্যাচে স্পেনে লামিন ইয়ামালের ফুল সার্ভিসটা কিন্তু স্পেন পায় নাই, এবং লামিন ইয়ামাল কিন্তু সেভাবে ম্যাচে ইম্প্যাক্ট ফেলতে পারেনি। বাট লামিন ইয়ামাল যখন ফিটনেসটা ফিরে পেলো এবং গেম স্টার্ট করা শুরু করলো, সেটার ইম্প্যাক্টে কিন্তু স্পেনও কিন্তু তার রিদমটা ফেরত পেল, এবং এই রিদমটা ফেরত পাওয়ার পরে স্পেন কিন্তু এরপরে টানা 3টা ম্যাচ জিততে কিন্তু রাউন্ড 16টা কনফার্ম করছে। সো স্পেনকে বলা যাচ্ছে তারা কিন্তু আগের যেই ফর্ম রিদমটা ছিল, অ্যাজ এক্সপেক্ট রিদমটা, সেই রিদমটা ফিরে পাইছে। পর্তুগালের রিদম, হ্যাঁ পর্তুগালও ক্রোয়েশিয়াকে হারায় রাউন্ড 16 আসছে, বাট তারা যে ফুল রিদমে ফাংশন করতেছে সেটা কিন্তু পুরোপুরি বলা যাবে না। এখন কথা হচ্ছে পর্তুগাল আর স্পেন এই দুই পরিচিত প্রতিপক্ষের খেলায় কে এগিয়ে থাকবে এবং তাদের ট্যাকটিক্সটা কেমন হতে পারে। তো পর্তুগালও উইংবেস টিম এবং স্পেনও এই মুহূর্তে উইংবেস টিম, বাট স্পেন উইংবেস ফুটবল খেললেও তাদের মিডফিল্ড কিন্তু স্টিল সলিড এবং ব্যালেন্সড এবং ক্রিয়েটিভ। অপরদিকে পর্তুগালের মিডফিল্ডও ক্রিয়েটিভ হইলেও পর্তুগাল কিন্তু এই মিডফিল্ডের বেস করে পজিশন বেস ফুটবল তারা খেলবে না। তারা স্পেনের সাথে যেটা করবে, স্পেনকে বলের পজিশন গিভ দিয়ে তারা উইং বেস কাউন্টার অ্যাটাক ফুটবলে যাবে। সো বলের পজিশনটা শুরু থেকে কিন্তু স্পেনের এতেই থাকবে। স্পেনের মিডফিল্ডাররাই বল বেশি সার্কুলেট করবে এবং তারা চেষ্টা থাকবে দুই উইংয়ে থাকা লামিন ইয়ামাল এবং আলেক্স বায়ানাকে বেশি বেশি বলের সাপ্লাই দেওয়া। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাটল হবে, সেটা হচ্ছে স্পেনের রাইট সাইডে এবং পর্তুগালের লেফট সাইডে। পর্তুগালের লেফট ব্যাক নুনো মেন্দেস কিন্তু এই সময় অন্যতম সেরা লেফট ব্যাক, এবং রাইটে খেলা লামিন ইয়ামাল কিন্তু এই সময়ের সেরা ফুটবলারদের একজন। নুনো মেন্দেস এবং লামিন ইয়ামালের এই ব্যাটলটা কিন্তু এই ম্যাচের একটা ডিসাইসিভ ফ্যাক্টর হবে। লামিন ইয়ামাল এবং নুনো মেন্দেস ব্যাটলে যে জিতবে এই ম্যাচে মোমেন্টাম ক্রিয়েশনে কিন্তু তারাই এগিয়ে থাকবে। তবে ইগনোর করা যাবে না পিচের অন্য সাইডের ব্যাটলটাকে, স্পেশালি স্পেনের লেফট সাইড এবং পর্তুগাল রাইট সাইডে ক্যান্সেলো ভার্সেস আলেক্স বায়ানার মধ্যে যে ব্যাটলটা হতে যাইতেছে। ক্যান্সেলো কিন্তু পর্তুগালের যে উইং বেস্ট চান্স ক্রিয়েটর আছে তাদের মধ্যে কিন্তু অন্যতম। পর্তুগালে হয় ম্যাক্সিমাম চান্স ক্রিয়েট যারা করছে তাদের মধ্যে কিন্তু ক্যান্সেলো স্পেশাল। ক্যান্সেলো কিন্তু ক্রিয়েটিভ অফেন্সিভ ফুলব্যাক হিসেবে খুব ভালো সার্ভিস দেয়, আর একই সাথে ক্যান্সেলো কিন্তু ডিফেন্সিভলি তার টিমের জন্য একটা লাইবিলিটিও। ক্যান্সেলোর পিছনে স্পেস দিয়ে কিন্তু অপোনেন্টে ম্যাক্সিমাম টাইম অ্যাটাক করে, এবং পর্তুগাল ক্রোয়েশিয়ার সাথে যে গোলটা কনসিড করছে রাউন্ড 32-তে, সেইখানে কিন্তু ক্যান্সেলো একটা ভালো দায় আছে। এবং এই ক্যান্সেলো সাইডটা স্পেনের স্টেং যদিও বা লামিনের রাইট সাইড, বাট ক্যান্সেলো যেহেতু পর্তুগাল ডিফেন্সের উইক লিঙ্ক, সো এই পর্তুগালের ডিফেন্সের উইক জোনটা দিয়ে কিন্তু ডেলা ফুয়েন্তেসন বেশি বেশি অ্যাটাক করতেও পারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি লাস্ট ম্যাচে স্পেনের হয়ে কিন্তু দারুণ পারফরমেন্স করছে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে আলেক্স বায়ানা। এই আলেক্স বায়ানা কিন্তু এই ক্যান্সেলোর সাইড দিয়ে খেলবে। সো লামিন ইয়ামাল এবং নুনো মেন্দেসের ব্যাটল যেমন ডিসাইসিভ ফ্যাক্টর হতে পারে, তেমনি আলেক্স বায়ানা ভার্সেস ক্যান্সেলোর যে ব্যাটলটা হবে সেই ব্যাটলটাও কিন্তু ম্যাচের জন্য ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যেতে পারে। সো স্পেন এবং পর্তুগাল নিয়ে এই হচ্ছে আমার অ্যানালাইসিস। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি? লামিন ইয়ামাল এবং নুনো মেন্দেসের মধ্যে ব্যাটলে কে জিতবে, কিংবা আলেক্স বায়ানা ভার্সেস ক্যান্সেলোর ব্যাটলে কে জিতবে? এই রাউন্ড 16-এ শেষ মধ্যে বার্তা কে যাবে, স্পেন নাকি পর্তুগাল? লামিন ইয়ামাল কি আর্লি স্টেজে বিশ্বকাপ থেকে নকআউট বিদায় নেবে, নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপের শেষ ম্যাচ হতে যেতেছে এই স্পেনের সাথে ম্যাচটা? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত।